শুরু করছি পুরনো ভূত এর দ্বিতীয় পর্ব। রকি বিচেই সৈকতের ধারে ডনের বাড়ি। ঠিকানাটা জানতে অসুবিধে হয়নি তিন গোয়েন্দার। টেলিফোন ডিরেক্টরি ঘাঁটতেই পেয়ে গেছে। অযত্ন অবহেলায় রং চটে গেছে বাড়িটার। বাগান মানে আগাছা আর ঝোপঝাড়। বাগানটাও সাফ রাখতে পারেনি লোকটা। রবিন বলল, একেবারেই অলস মনে হচ্ছে। হ্যাঁ, বাড়ির পেছন দিকটা দেখিয়ে কিশোর বলল, বোধহয় ওটা গ্যারেজ। দেখা যাক পিকআপটা আছে কিনা। পাশের বাড়িটার সামনে সাইকেলগুলো রেখে ডনের সীমানায় ঢুকলো ওরা। ঘুরে চলে এলো পেছনে। গ্যারেজের অবস্থা কটেজের চেয়েও খারাপ। কয়েকটা তক্তা ফাঁকা হয়ে রয়েছে। সেখানে চোখ রেখে চেঁচিয়ে উঠল মুসা, আছে একটা, একেবারে ঝরঝরে। কিশোরও দেখল। রবিন, দেখো তো এটাই নাকি। রবিন দেখে বলল, না, এটা তো বাদামি, ওটা সাদা, লাইসেন্স নম্বরও মেলে না। পিকআপ চালাতেই পছন্দ করে, মুসা অনুমান করল। এটা আরেকটা, দুটোই তার। আরেকটা গাড়ি রাখার জায়গা অবশ্য আছে, চিন্তিত ভঙ্গিতে বলল কিশোর। অন্য কাউকে পাঠিয়েছে হয়তো ওই নেগেটিভগুলো চুরি করতে। ঘুরে আবার সামনে চলে এলো ওরা। পুরনো সিঁড়ি বেয়ে উপরে উঠল দেবে যাওয়া বারান্দায়। ভেতরে দুটো জানালার কাঁচে পুরু হয়ে ধুলো ময়লা লেগে রয়েছে। পর্দাগুলোতে দাগ। কলিং বেলের বোতাম টিপল কিশোর, বাজল না। গেছে নষ্ট হয়ে, হাসল রবিন। আর সব জিনিসের মতোই। অবাক হইনি, কিশোর বলল। টোকা দিল দরজায়, তারপর থাবা, সাড়া নেই। বাড়িতে নেই কেউ, আবার আসতে হবে আমাদের। জানালার ময়লা সার্সির ভেতর দিয়ে দেখার চেষ্টা করছে মুসা। কিশোর, কি যেন নড়ছে। তাই? কিশোরও এসে চোখ লাগালো জানালায়। ম্লান আলো। বাইরের চেয়ে ভেতরের অবস্থা মোটেও ভালো নয়। ভাঙা চোরা আসবাবপত্র, দেয়ালের অবস্থা করুণ। দেখেছ? জিজ্ঞেস করল মুসা। সত্যি কি যেন নড়ছে, অদ্ভুত ভঙ্গিতে। মানুষ নাকি বোঝা যাচ্ছে না। ভয় পেয়ে গেল মুসা। এই বাদ দাও, পুরনো বাড়ি আল্লাহ জানে। চলো, হ্যামবার্গারের জন্য পেট জ্বলছে আমার। কে? ফিসফিসিয়ে বলল রবিন। ডন র্যাগনারসন। কোন ধরনের ইউনিফর্ম পরা, মুসা বলল। যেই হোক। ডনের চেহারা দেখিনি আমরা, কিশোর বলল। আরেকবার দেখলেও চিনতে পারবো না। জলদস্যুর পোশাকে ছিল সেদিন, মনে আছে? তা তো আছেই, এই লোকটা ভাইকিং নয়। মুসা বলল। নড়ছে অথচ দরজা খুলতে আসছে না কেন? শুনতে পাইনি হয়তো, বলল রবিন। মনে হয় কাজে ব্যস্ত। কিংবা হয়তো খোলার ইচ্ছে নেই। ভূত ভূত। মুসার সঙ্গে সুর মিলিয়ে রবিন বলল, জায়গাটা অদ্ভুত, গা ছমছম করে। তোমাকেও মুসার রোগে ধরল নাকি? বিরক্ত হয়ে বলল কিশোর। চলো, পেছন দিক দিয়ে ঢোকার পথ আছে নাকি দেখি। পেছনের জানালাগুলো সব তক্তা লাগিয়ে বন্ধ করা, ঢোকার কোনো পথ নেই। এবার ভ্রু নাচালো মুসা। বন্ধ জানালাগুলোর ওপর থেকে দরজার ওপর দৃষ্টি সরল কিশোর। কিল মারতে শুরু করি, জোরে জোরে চেঁচাবো যতক্ষণ না খোলে। ঢোক গিলল মুসা। তার সঙ্গে কথা বলার কি সত্যিই দরকার আছে? আছে, সিদ্ধান্ত নিয়ে ফেলেছে গোয়েন্দা প্রধান। তর্ক করে লাভ হবে না। চুপ হয়ে গেল মুসা। দরজায় কিল আর থাবা মারতে মারতে চেঁচিয়ে ডাকতে লাগলো তিনজনে, ডন র্যাগনারসনের নাম ধরে। ঝটকা দিয়ে খুলে গেল দরজা। দরজায় দাঁড়িয়ে একজন মানুষ। কড়া চোখে ওদের দিকে তাকিয়ে ধমকে উঠল, এই থামা, হচ্ছেটাকে? রোগা পাতলা একজন মানুষ, তীক্ষ্ণ কণ্ঠস্বর, ফ্যাকাশে নীল চোখ, সোনালি কাজ করা নীল রঙের টুপি মাথায়, নাবিকেরা যেরকম পরে। আঁটো নীল কোট গায়ে, বোতামগুলো পিতলের, পরনে নীল ট্রাউজার, গোড়ালি ঢাকা কালো বুট পায়ে, সাদা দস্তানা পরা, হাতে ধরে রেখেছে একটা পিতলের টেলিস্কোপ। শান্ত ভদ্র গলায় কিশোর বলল, মিস্টার ডন র্যাগনারসনের সঙ্গে কথা বলতে চাই আমরা। এখানে নেই। ঘুরে হাঁটতে শুরু করলো লোকটা। তাড়াতাড়ি রবিন বলল, তার আরেকটা পিকআপ ট্রাক আছে কিনা জানতে এসেছিলাম। সাদা ট্রাক, যোগ করল মুসা।
ঘুরে তাকানোরও প্রয়োজন মনে করল না সে, জবাব দিয়ে দিল, নেই স্যার। সম্ভবত ডন র্যাগনারসন কতগুলো মূল্যবান ফটো চুরি করেছে। যে করে হোক লোকটাকে দিয়ে কথা বলাতে চাইছে কিশোর। করে থাকলে বেশ ভালো বিপদেই পড়বে। থমকে দাঁড়ালো নীল ইউনিফর্ম পরা লোকটা। আস্তে করে ঘুরলো মাথাটা, কাঁধের উপর দিয়ে ছেলেদের দিকে তাকিয়ে বলল, এসব কাহিনী অন্যের নামে যত খুশি গিয়ে বলো, জন র্যাগনারসনের নামে নয়। সে সত্যিকারের একজন ভাইকিং, ছিচকে চোর নয়। ভাগো জলদি, নইলে মাছ তুলে বেঁধে চাপকে চামড়া তুলব। ফিরে এসে দড়াম করে দরজাটা লাগিয়ে দিল আবার সে। প্রথমে কেন খুলে রেখে গিয়েছিল কে জানে, হয়তো চমকে গেছে, কিংবা তাড়াহুড়ো, অথবা দুটোই হতে পারে। বন্ধ পাল্লার দিকে তাকিয়ে মুখ বাঁকালো মুসা। একেবারেই অসামাজিক। হ্যাঁ, একমত হলো কিশোর, কিন্তু কেন এরকম আচরণ করলো? আমরা তো খারাপ কিছু বলিনি। এবার কি করব? ডন র্যাগনারসনের জন্য অপেক্ষা করব? কতক্ষণ লাগবে আসতে কে জানে। আমার মনে হয় নিচের ঠোঁটে চিমটি কাটল কিশোর। ডন র্যাগনারসন আর র্যাগনারসন রক নিয়ে তদন্ত করার সময় এসেছে। সেকেন্ড, চেম্বার অফ কমার্স আর স্থানীয় সংবাদপত্রগুলোর অফিসে গিয়ে খোঁজ খবর চালাও। র্যাগনারসনদের পারিবারিক ইতিহাস জানার চেষ্টা করো। আমি? রবিন জানতে চাইল। তুমি যাও হিস্টোরিক্যাল মিউজিয়ামে। আর তুমি? আমি লাইব্রেরিতে যাব। আমাদের ছবিগুলো কে চুরি করেছে জানি না। ডন র্যাগনারসন হতেও পারে, নাও হতে পারে। তবে ওগুলোতে কি আছে জানতে আগ্রহী হবে অবশ্যই। ঘাড় ডলতে ডলতে সাপ্তাহিক রকি বিচ নিউজ এর অফিস থেকে বেরোলো মুসা। সারাটা বিকেল কাটিয়েছে এখানে। ঘরে বসে এসব কাজ করতে একটুও ভালো লাগে না তার। নাক উঁচু করে বুক ভরে টেনে নিল সাগর থেকে আসা খোলা বিশুদ্ধ বাতাস। স্যালারি শেয়ার্ডের ওয়ার্কশপে এসে শুধু কিশোরের সাইকেলটা দেখতে পেল সে। 2 সুড়ঙ্গ দিয়ে ট্রেলারে ঢুকলো। রবিন আসেনি? না, পড়ার মতো কিছু পেয়ে গেছে হয়তো। তুমি কিছু পেলে? অনেক কিছুই পেয়েছি। শহরতলির সবচেয়ে বড় হার্ডওয়্যার দোকানটার মালিক জর্জ র্যাগনারসন। মিস্টার ডেভিড র্যাগনারসন আমাদের স্কুলের প্রিন্সিপাল। ডক্টর এইমার র্যাগনারসন দাঁতের ডাক্তার, এই শহরেই থাকেন। ডন র্যাগনারসন তার ছেলে। 3 জন র্যাগনারসন আছেন। 2 জন ইঞ্জিনিয়ার, লস অ্যাঞ্জেলসে থাকে। আরেকজন অ্যাকাউন্টেন্ট, ভেঞ্চুরায় কাজ করে। আরও কিছু র্যাগনারসন আছে, আশেপাশের শহরগুলোতে থাকে। লড়াইয়ের সময় সবাই এসে জড়ো হয় এখানে। রগে বিজে যারা থাকে তাদের সবার ঠিকানা নিয়ে এসেছি। যাকেই জিজ্ঞেস করেছি সবাই বলেছে র্যাগনারসনরা ভালো লোক, শুধু ডন বাদে। কেন? পরিবারের কুসন্তান সে। লেখাপড়া করেনি, স্কুল ছেড়ে দিয়ে পান্ডামি গুন্ডামি করেছে। বয়স 22, চাকরি বাকরি করতে পারে না। অসৎ পথে টাকা কামানোর চেষ্টায় থাকে সব সময়। জেল খেটেছে একবার। অনেক কিছুই জেনেছ। আমি নতুন কিছু আর জানতে পারিনি তেমন। সবই বলে দিয়েছেন রবিনের বাবা। 1849 সালে জুতোর ব্যবসা করতে ইলিনয় থেকে এসেছিল নাট র্যাগনারসন। পরিবারকে আনতে যাওয়ার জন্য চড়েছিল দ্য স্টার অফ পানামা জাহাজে। গন্তব্য ছিল পানামা। ক্যাপ্টেনের নাম ছিল হেনরি কোল্টার। সোনার মোহর, গুঁড়ো আর সোনার তাল নিয়ে চলছিল জাহাজটা। রকি বিচ ছাড়ানোর পরই ওটা সি কক খুলে দিয়ে সোনাগুলো নিয়ে লং বোটে করে পালায় ক্যাপ্টেন। বেটা একটা আস্ত শয়তান ছিল। চোর তো বটেই, খুনিও। এতগুলো লোককে পানিতে ডুবিয়ে মারলো লোকটা। জাহাজটা ডোবালো কেন? বোঝানোর জন্য যে সোনাগুলো সহই ওটা ডুবেছে। ক্যাপ্টেন একা পালায়নি, নাবিকদের সঙ্গে নিয়েছিল। যাত্রীরা তখন ঘুমিয়ে। একটা লোক শুধু বেঁচে গেল, নাট র্যাগনারসন। ভগবান লোক। মাথা ঝাঁকালো কিশোর। ক্যাপ্টেন কোল্টার আর তার নাবিকদের কি হলো? বলতে পারবো না, সে সম্পর্কে কিছু জানতে পারিনি। তবে আর একটা কথা জেনেছি, 35 বছর আগে নাটের নাতি এসভেন উত্তরে বাস করে। সে ঠিক করলো 5 বছর পর পর সেলিব্রেট করবে গিয়ে দ্বীপে। তারপর থেকেই। ট্র্যাপডোর খোলার শব্দে থেমে গেল কিশোর। রবিন এসেছে। হাসি মুখে ট্রেলারে ঢুকলো সে। দেরি সহ্য হলো না কিশোরের। রবিন বসার আগে জিজ্ঞেস করলো, কোল্টারের খবর জেনেছ? না, তাকে কেউ দেখেনি, তার নাবিকদের কেউ না।
সোনাগুলোরও খোঁজ নেই। হিস্টোরিক্যাল মিউজিয়াম থেকে জেনে আসা তথ্যগুলো জানালো রবিন। একেবারে গায়েব। নাট র্যাগনারসন তীরে পৌঁছতে পৌঁছতে যেন বাতাসে মিলিয়ে গেল ক্যাপ্টেন আর তার নাবিকেরা, সোনাসহ। তারপর কেউ আর তাদেরকে দেখেনি। সাগরে পথটা হারিয়েছে ভেবে অপেক্ষা করতে লাগলো পুলিশ। ভাবল অন্য কোনো জাহাজ ওদেরকে তুলে নিয়ে আসবে। এমনকি তাদের ধারণা হলো ঘুরে ঘুরে এসে সেই দ্বীপটাতে উঠেছে কুলটারও, তারপর ধ্বংস হয়েছে। সেজন্যই দ্বীপটার আরেক নাম হয়েছে রেকার্স রক। মন দিয়ে শুনছিল কিশোর। বলল, কি মনে হয় তোমার, একসাথে দ্বীপটাতে ওঠেনি তো কুলটার আর নাট? কেউ কেউ অবশ্য ভেবেছে কথাটা। তাহলে আরেকটা ব্যাপার হতেও বাধা নেই, একজনের গোপনীয়তা হয়তো আরেকজন জেনে ফেলেছিল। যাই হোক, আর কিছু জেনেছ? জ্যাকেটের পকেট থেকে একটা কাগজ বের করে ভাঁজ করল রবিন। আর একটা জিনিস পেয়েছি, ফটোকপি করে নিয়ে এসেছি। কাগজটা বাড়িয়ে ধরল সে। একটা লোকের ছবি, লম্বা, যেন শক্ত হয়ে দাঁড়িয়েছিল ছবি তোলার সময়। একে বলে ডগেরিও টাইপ। তোলার সময় অনেকক্ষণ সোজা হয়ে দাঁড়িয়ে থাকতে হয়। তার কথাটা অন্য দুজনের কানে ঢুকলো বলে মনে হলো না। ছবিটার দিকে তাকিয়ে রয়েছে লম্বা পাতলা একজন মানুষ, উঁচু কলারওয়ালা, হাঁটু পর্যন্ত ঝুল, গাঢ় রঙের কোট, পিতলের বোতাম, ধবধবে সাদা গোঁফ, ফ্যাকাশে চোখ, ছোট একটা নেভি ক্যাপ মাথায়, তাতে সোনালি কাজ করা, পরনে আঁটু প্যান্ট, পায়ে গোড়ালি ঢাকা বুট, হাতে সাদা দস্তানা আর একটা পিতলের টেলিস্কোপ। ইয়ে তো সেই লোক, শুরু করলো মুসা, শেষ করলো কিশোর। ডন র্যাগনারসন। হ্যাঁ, হাসলো রবিন, সেই লোক, তবে ডন নয়। দ্য স্টার অফ পানামা জাহাজের ক্যাপ্টেন হেনরি কুল্টার। পানামা জাহাজের ক্যাপ্টেন? অবাক হয়ে গেল মুসা। রবিনের দিকে তাকালো কিশোর। ছবিটা পেলে কোথায়? একটা বইতে। ক্যালিফোর্নিয়ায় ঘটেছে এরকম কিছু অমীমাংসিত অপরাধের ওপর লেখা। দ্য স্টার অফ পানামার কাহিনী সবিস্তারে লেখা রয়েছে ওটাতে। ক্যাপ্টেন কুল্টারের ছবি রয়েছে তাতে। জাহাজ থেকে পালানোর পর তার আর নাবিকদের কি হয়েছে কেউ জানে না। কিন্তু ঘটনাটা ঘটেছে 100-ও বেশি বছর আগে। কণ্ঠস্বর খাদে নামিয়ে ফেলেছে মুসা। অস্বস্তি বোধ করছে বোঝাই যায়। এখন ক্যাপ্টেনের বয়স কম করে হলেও 250 বছর হবে, হিসেব করে বলল কিশোর। যদি বেঁচে থাকে, কারণ তখনকার দিনে অন্তত 30 বছরের কমে কেউ জাহাজের ক্যাপ্টেন হতে পারত না। 250 বছর কোনো মানুষ বাঁচতে পারে না। মাথা নাড়ল মুসা। অসম্ভব। তার মানে যাকে দেখে এসেছি আমরা, সে ক্যাপ্টেন কুল্টার নয়। জ্যান্ত কুল্টার নয়, রবিন বলল। গুঙিয়ে উঠল মুসা। থাক, হাত নাড়ল সে। বাকিটা আর শোনার দরকার নেই। জ্যান্ত হতেই পারে না, আনমনে বলল কিশোর। এর 3টে ব্যাখ্যা দেয়া যেতে পারে। 1, যাকে দেখেছি তার সঙ্গে ছবির এই লোকটার অসাধারণ মিল। 2, ওই লোকটা এই লোকটার ছদ্মবেশ নিয়েছিল। আর 3 নম্বর হলো, লোকটা মানুষ নয়, ভূত। বললাম না, আর কিছু শুনতে চাই না আমি। জোরে জোরে এবার 2 হাত নাড়ল মুসা। তার কথা কানে তুলল না কেউ। ছবির লোকটা আর কটেজের লোকটা এক হতেই পারে না, রবিন বলল। কারণ আজকাল এরকম পোশাক কেউ পরে না, অথচ চেহারার সঙ্গে আশ্চর্য মিল রয়েছে। কাকতালীয় বললে খুব বেশি কাকতালীয় হয়ে যায়। তাহলে ক্যাপ্টেনের ছদ্মবেশ নিয়েছে, কিশোর বলল। অথবা সত্যিই ভূত। ঠিক, জোর দিয়ে বলল মুসা। ভূতের ছবি তুলে এনেছো তুমি, সেজন্যই ডন র্যাগনারসন আমাদের নেগেটিভগুলো নিয়ে গেছে। ওগুলো তার দরকার। দ্বীপে তার উপর আসর করেছিল ভূতটা, তাকে দিয়ে এই সমস্ত অসৎ কাজ করিয়ে নিচ্ছে। আরে ধুর! অধৈর্য ভঙ্গিতে হাত নাড়ল কিশোর। কি সব আবল তাবল কথা! ভূতের ছবি তোলা যায় না, কারণ ওসব নেই। একটাই ব্যাপার ঘটেছে, ক্যাপ্টেনের ছদ্মবেশ নিয়েছে কেউ। ভূতের ছবি তোলা যায় না, মুসা বলল। ঠিক, কারণ ওরা অশরীরী। কিন্তু নেই এ কথা বলতে পারবে না, আমি মানি না। আছে, অবশ্যই অদৃশ্য থাকে আর কি। নিরাশ ভঙ্গিতে মাথা নাড়ল কিশোর। অটো সাজেশন নিয়ে নিয়ে আরো অবনতি হয়েছে তোমার। আগের চেয়ে বিশ্বাস আরো জোরদার হয়েছে। কিশোর, রবিন প্রশ্ন করল, কেন ক্যাপ্টেনের ছদ্মবেশ নিতে যাবে?
মাথা নাড়ল কিশোর। জানি না, তবে এটা কাকতালীয় ব্যাপার নয়, এটুকু বলতে পারি। তাহলে ডন হয়তো ছবিগুলো চুরি করেনি, করেছে এই ছদ্মবেশী লোকটাই। ডনও কুল্টারের ছদ্মবেশ নিয়ে থাকতে পারে, তদন্ত করলেই বেরিয়ে পড়বে। ডন আর অন্য র্যাগনারসনদের ব্যাপারে আরো খোঁজ খবর নিতে হবে আমাদের। কিভাবে জানতে চাইল রবিন। কাল র্যাগনারসনদের সঙ্গে দেখা করব আমরা। ওরা খারাপ কিছু করছে বলে মনে হয় তোমার? একজনের ব্যাপারে বলতে পারি, করছে। ডন ছবিগুলো কেড়ে নিতে চেয়েছে আমাদের কাছ থেকে, হুমকি দিয়েছে। তারপর দুজন লোক ছবিগুলো নিয়ে গেছে। কেউ একজন ক্যাপ্টেন কুল্টারের ছদ্মবেশ নিয়েছে। আমরা জেনেছি ক্যাপ্টেন, তার নাবিক আর সোনাগুলোর কোনো খোঁজ পাওয়া যায়নি। এমনও হতে পারে এখনো সোনাগুলো লুকানো রয়েছে র্যাগনারসন রকে। পরদিন সকালে ঘুম থেকে উঠতে দেরি করে ফেলল রবিন। আগের দিন পিকআপের তাড়া খেয়ে খাদে পড়ে আর প্রচুর পড়াশোনা করে কতটা ক্লান্ত হয়েছিল বুঝতে পারেনি তখন, এখন পারছে। এই অতিরিক্ত ঘুমোনি তার প্রমাণ। উঠে হাত মুখ ধুয়ে এসে ঢুকলো রান্নাঘরে। রেফ্রিজারেটরের সঙ্গে টেপ দিয়ে আটকানো একটা নোট দেখতে পেল। লেখা রয়েছে, গুড মর্নিং। ঘুম ভাঙলো? কাল অফিসে গিয়ে শুনলাম পাহাড়ে দাবানল লেগেছে। তাড়াতাড়ি সেটা রিপোর্টিং করতে চলে গেলাম। আজ সকালেও তাড়াতাড়ি যেতে হচ্ছে। কাল ছবিগুলো প্রিন্ট করিয়ে আনতে পারিনি, সরি। আজ অবশ্যই পাবে। বাবা, বিশেষ দ্রষ্টব্য, তোমার আম্মা সুপার মার্কেটে গেছে। আমাকে বলে গেছে তোমাকে বলার জন্য কি কি কাজ নাকি রয়েছে, বাগানের গাছ কাটা, লনে পানি দেওয়া, এসব। একটা দীর্ঘশ্বাস ফেলে ফ্রিজ থেকে খাবার বের করলো সে। নাস্তা সেরে কাজে লেগে পড়ল। দুপুরের আগে ইয়ার্ডে যেতে পারল না। এসে দেখে ওয়ার্কশপে গম্ভীর হয়ে বসে আছে মুসা। রবিনকে দেখেই বলল, দিয়েছে আটকে। বরিস গেছে দাঁতের ডাক্তারের কাছে। রোভার একা পারবে না, তাই তার সঙ্গে কিশোরকে মাল আনতে পাঠিয়ে দিয়েছেন রাশেদ আঙ্কেল। ছুটিটা এবারে খাটতে খাটতে গেল আমাদের। কিশোরকে ছাড়াই শুরু করতে পারি আমরা। কি করব, কি জিজ্ঞেস করবো তাই তো জানি না। জিজ্ঞেস করব কে বা কারা গিয়েছিল ওই রকে। ভ্রুকুটি করলো মুসা। হলো না, কিশোরের জন্য দেরি করি। চুপচাপ বসে থাকতে ভালো লাগে না। ওয়ার্কশপে কয়েকটা ছোটখাটো মেরামতের কাজ সারলো দুজনে। তারপর ট্রেলারে ঢুকে চিত হয়ে পড়ে রইল ঘড়ির দিকে তাকিয়ে। সকালের খবরের কাগজের কয়েকটা কপি চোখে পড়ল রবিনের। পুরনো অবশ্যই, রেখে দিয়েছে তার কারণ ওতে 3 গোয়েন্দার নাম ছাপা হয়েছে। ওই যে বোর্ডটা যে টেনে এনেছে সেই খবর। দেখো কাণ্ড, বলে উঠল সে। মিস্টার বরিসের কথা তো ভুলেই গিয়েছিলাম। তাকে কি পাওয়া গেছে? মাথা নাড়ল মুসা। পাবে বলে মনে হয় না। বাবা বলেছে যেখানটায় পড়েছে সাঁতার না জানলে বাঁচার আশা একেবারেই নেই। রিসিভার তুলে নিল রবিন। চিফকে ফোন করব, বরিন্সের খবর কি জিজ্ঞেস করব। আরেকটা লাইনে কথা বলছেন ক্যাপ্টেন ফ্লেচার। অপেক্ষা করতে হলো রবিনকে। অবশেষে স্পিকারে ভেসে এলো তার কণ্ঠ। না রবিন, আশা নেই। কোস্ট গার্ড এরা খোঁজা বন্ধ করে দিয়েছে। তাই নাকি? আহারে বেচারা। ট্রেলারের ছাতে লাগানো পেরিস্কোপ সর্বদর্শনে চোখ রেখে বাইরেটা দেখছে মুসা। হঠাৎ ছটকা দিয়ে সোজা হলো। ট্রাক নিয়ে ফিরে এসেছে কিশোর। আর বসে থাকতে পারল না, দুজনে বেরিয়ে পড়লো। ওদেরকে দেখে বলে উঠল কিশোর, এসেছো, ভালো হয়েছে। হাত লাগাও, মালগুলো নামাতে হবে। দেখতে দেখতে নামিয়ে ফেলা হলো সব মাল। থ হয়ে গেলেন রাশেদ পাশা। ছেলেগুলো যে কত দ্রুত কাজ সারতে পারে না দেখলে বিশ্বাস হয় না। ইচ্ছে করে না বলেই ঢিলেমি করে অন্য সময়। সাইকেল নিয়ে বেরিয়ে পড়লো 3 গোয়েন্দা। একটা দোকানে থেমে তাড়াতাড়ি বার্গার আর কোল্ড ড্রিঙ্ক খেয়ে নিয়ে সেন্ট্রাল হাউস অ্যান্ড হার্ডওয়্যার স্টোরেজের মালিক জর্জ র্যাগনারসনের ওখানে চলে গেল ওরা। শহরতলিতে পুরো একটা ব্লক জুড়ে গড়ে তোলা হয়েছে স্টোরটা। পেছনের একটা ঘরে পাওয়া গেল জর্জকে। জমা খরচ পরীক্ষা করছেন। খাটো মোটা ব্যস্ত একজন মানুষ, কথা বলার সময়ও কাজ করেন। বলো কি করতে পারি? র্যাগনারসন রকের ব্যাপারে কয়েকটা প্রশ্ন করব স্যার, মোলায়েম স্বরে বলল কিশোর। ক্যালিফোর্নিয়ার ইতিহাসের ওপর গবেষণা করছি আমরা, স্কুলের পরীক্ষায় লাগবে। আমাদের সাবজেক্ট বিচিত্র ঘটনা। আপনি কি কিছু বলবেন? এই ইদানিং নতুন কিছু পেয়েছেন কিনা সেখানে? না না, কিচ্ছু না নতুন। বুড়ো হয়েছে, দেখার চোখও নেই এখন। দেখবো কি, বাতের ব্যথায় মরলাম। হতচ্ছাড়া এই কাজ। নিরীহ কণ্ঠে কিশোর বলল, শুনলাম ক্যাপ্টেন কুল্টারের কি হয়েছে তা কি আপনি জানেন? কে? হিসেব থেকে মুখ তুললেন জর্জ।
দ্য স্টার অফ পানামার ক্যাপ্টেন স্যার, রবিন বলল। ও ওটা না, কিচ্ছু জানি না, ভুল শুনেছ। আপনার ভাইপো ডন হয়তো জানে, মুসা বলল। মুখ বিকৃত করে ফেলেন জর্জ। ওই আপদটা, ওর নামও মুখে এনো না আমার সামনে। ভাই বলে পরিচয় দিতে ইচ্ছে হয় না, ও আমার চাচাতো ভাই। ও, জানতাম না, কিশোর বলল। শুনলাম অসৎ সঙ্গে পড়ে নাকি নষ্ট হয়ে গেছে। ইদানিং কোনো গোলমালে জড়িয়েছে নাকি? জড়ায় না কখন? আপনাদের সেলিব্রেশনে কি যায়? এবার গিয়েছিল? নাক দিয়ে খোঁত খোঁত করলেন জর্জ। পারিবারিক অনুষ্ঠান, বাধা তো আর দিতে পারি না, তবে পারলে ভালো হতো। একবার ধরে এনে ওকে এখানে কাজে দিয়েছিলাম, ভেবেছিলাম ভালো হয়ে যাবে। ও কি করলো জানো? সমস্ত জায়গায় আমার বদনাম করে বেড়াতে লাগলো। কাজকর্ম কিচ্ছু নেই, খালি খাওয়া আর ঘুম। এখনো কি ওরকমই আছে? মুসা জিজ্ঞেস করলো। বাজে কিছুতে জড়িয়েছে? জিজ্ঞেস করলো রবিন। বললাম না, সব সময়ই জড়ায়। চাচাতো ভাইয়ের উদ্দেশ্যে বিষ ঢাললেন যেন জর্জ। এখন কিসে জড়িয়েছে জানি না। তাকে ধন্যবাদ জানিয়ে বেরিয়ে এলো তিন গোয়েন্দা। এরপর ডনের বাবা ইংমার র্যাগনারসনের অফিসে গেল ওরা। 3 তলা হলুদ ইটের একটা বাড়িতে ডাক্তারের দন্ত চিকিৎসালয়। পথের পাশেই, গাছপালায় ঘেরা। হাসি মুখে ওদের স্বাগত জানালো রিসেপশনিস্ট। জিজ্ঞেস করলো, কার দাঁত খারাপ? ব্যথা বেশি করছে? ঝকঝকে সাদা মুক্তোর মতো দাঁতগুলো দেখিয়ে দিল মুসা হেসে। রবিন বলল, কারোরই নেই। কিশোর বলল, ডাক্তার সাহেবের সঙ্গে একটু কথা বলতে চাই, তার ছেলের ব্যাপারে। কয়েক মিনিট সময় দিতে পারবেন? কোন ছেলে? ডন, জানালো মুসা। ফোঁস করে নিঃশ্বাস ফেলল মেয়েটা। শুনেই বুঝেছি ওই হবে। দাঁড়াও। একটা রিসিভার তুলে নিয়ে খটখট করে কয়েকটা বোতাম টিপে কানে ঠেকালো সে। কথা বলল, তারপর রেখে দিল রিসিভারটা। আসছেন। ভেতরের অফিস থেকে বেরিয়ে এলেন সাদা জ্যাকেট পরা, লম্বা সোনালি চুল একজন মানুষ। বিরক্ত বোঝা যায়। ছেলেদেরকে জিজ্ঞেস করলেন, কি করেছে? নোনা বাতাসে কোঁচকানো মুখের চামড়া, লম্বা চুল, আসল ভাইকিংদের চেহারা মনে করিয়ে দেয়, যেন এইমাত্র জলদস্যুদের জাহাজ থেকে নেমে এসেছেন তিনি। কি করেছে জানি না স্যার, কিশোর জবাব দিল। কয়েকটা প্রশ্ন করতে চাই, যদি অনুমতি দেন। তোমাদেরকে তো চিনি না, বলে কিশোরের মুখের উপর দৃষ্টি স্থির করলেন তিনি। এক এক করে তাকালেন রবিন আর মুসার দিকে। উজ্জ্বল হলো মুখ। আরে তোমরা সেদিন রকে ছবি তুলেছিলে, কেমন এসেছে? ওই ছবিগুলোর ব্যাপারে কথা বলতে এসেছি, রবিন বলল। এসো ভেতরে এসো। সাজানো গোছানো ডেন্টিস্টের অফিস, রোগী শোয়ানোর চেয়ার, ক্রোমের তৈরি নানা রকম আধুনিক যন্ত্রপাতি। চেয়ারে বসে আছেন আরেকজন মানুষ, একই রকম সোনালি চুল, গায়ে সাদা স্মক। ও আমার ভাই ডেভিড, পরিচয় করিয়ে দিলেন ডাক্তার। স্যারকে চিনি, বিনয়ের সঙ্গে বলল রবিন। আমাদের স্কুলের প্রিন্সিপাল। ছেলেদের দিকে তাকিয়ে অল্প একটু মাথা ঝাঁকালেন ডেভিড। কেমন আছো? ছেলেরা ভালো আছে জানালো। ভাইয়ের দিকে ফিরলেন তিনি। একবার একটা দাঁত নিয়ে আর কতক্ষণ? রকে যাওয়া দরকার, ডিনারের আগেই। ডনের ব্যাপারে কয়েকটা কথা জিজ্ঞেস করতে এসেছে এরা, ডাক্তার বললেন। কাজ করতে করতে বলা যাবে, কি বলো? এ কথাটা ছেলেদের উদ্দেশ্যে বললেন তিনি। ভাইয়ের উপর ঝুঁকে দাঁত নিয়ে কাজ শুরু করলেন। কি জানতে চাও? প্রশ্ন করতে লাগলো কিশোর। বেশ কয়েক বছর আর সিরিয়াস গোলমালে জড়ায়নি, এক প্রশ্নের জবাবে বললেন ডাক্তার। কি বলো ডেভিড? মুখের ভেতরে ডেন্টিস্টের আয়না ঢোকানো, একটা ধাতব চোখা শলা দিয়ে কোঁচাকুচি করছেন ইংমার। এই অবস্থায় কথা বলা অসম্ভব। গাঁ গাঁ করে কি যেন বললেন, বোঝা গেল না। ও সরি। মুখ থেকে আয়না আর শলা সরিয়ে আনলেন ডাক্তার। জ্বলন্ত চোখে ভাইয়ের দিকে তাকালেন প্রিন্সিপাল, যেন ইংমারি ডন। তা জড়ায়নি, তবে আজে বাজে কাজ করেই চলেছে। মাথায় বোধহয় দোষী আছে ছেলেটার। হ্যাঁ, কিছুটা খ্যাপাটে স্বভাবের। মস্ত একটা নেভোকেইন হাইপোডার্মিক সিরিঞ্জ বের করলেন ডক্টর। তবে মানুষ হিসাবে সে খারাপ নয়, কি বলো? লম্বা সূঁচটার দিকে ভয় ভয় তাকালেন প্রিন্সিপাল। জবাবটা দিতে দ্বিধা করলেন। তা বটে, ঘেউ ঘেউ বেশি করে, কামড়ায় কম, তবে ওই ঘেউ ঘেউটাই অসহ্য। জর্জ র্যাগনারসন অবশ্য অন্য কথা বলেছেন, মুসা বলল। ডনের ব্যাপারে তার ধারণা খুব খারাপ।
মাথা নাড়তে নাড়তে বললেন ডাক্তার। ও আর মাফ করতে পারলো না ছেলেটাকে। 10 বছর বয়সে ওর ছেলেকে ধাক্কা দিয়ে গাছ থেকে ফেলে দিয়েছিল ডন। সেই রাগ আর গেল না। নিশ্চয়ই বলেছে ওর বদনাম করে বেরিয়েছে ডন। খালি খেয়েছে আর ঘুমিয়েছে, আর কোনো কাজই করেনি স্টোরে। কে খায় না বলো, আর খেলে ঘুম আসবেই। সেটা প্রমাণ করার জন্যই যেন আচমকা প্রিন্সিপালের মাড়িতে ছুঁচটা ঢুকিয়ে দিলেন ডক্টর। প্লাঞ্জারে চাপ দিয়ে ওষুধ ঢুকিয়ে দিতে শুরু করলেন। আ করতে লাগলেন প্রিন্সিপাল। চেয়ারের হাতলে শক্ত হয়ে গেল আঙুল। সূঁচটা বের করার পর ঠোঁটের কোণা দিয়ে কোনো মতে বললেন, ড্রাগসটা ভদ্রতা জানে না। আর ওই একমাত্র র্যাগনারসন, যোগ করলেন ডাক্তার, যে সেলিব্রেশনে আমাদের মতো করে অংশ নেয়নি। ওই একবার দুবার গেছে এসেছে ব্যাস। আপনারা এখন এখানে কেন? প্রশ্ন করে বসলো কিশোর। এমার্জেন্সি, ডেভিডের দাঁতে ব্যথা উঠলো, নিয়ে আসতে হলো এখানে। ওয়েটিং রুমে গলাবাজি শোনা গেল। রিসেপশনিস্টের সঙ্গে তর্ক জুড়ে দিয়েছে কেউ। কান পেতে এক মুহূর্ত শুনলেন, তারপর ছেলেদের দিকে তাকালেন প্রিন্সিপাল। আসলে কি জানতে এসেছো তোমরা? নেভোকেইন কাজ শুরু করে দিয়েছে, অবশ করে দিচ্ছে জিভের গোড়া। কথা জড়িয়ে আসছে তার। আমরা শুনেছি আজব ঘটনা ঘটছে রকে, রবিন বলল। ও ভাই! শেষ করতে পারলেন না ডেভিড। হুড়মুড় করে এসে ঢুকলো এক তরুণ, মোসার সমান লম্বা, তবে স্বাস্থ্য তার মতো ভালো নয়, বরং রোগাটেই বলা যায়। পরনে মলিন জিন্স, গায়ে নোংরা টি শার্ট, পা খালি, জুতো স্যান্ডেল কিছুই নেই। কয়েকদিন শেভ করেনি। বাবা! 3 গোয়েন্দার দিকে চোখ ফোরতে থেমে গেল সে। এরা এখানে কি করছে? নিশ্চয় বানিয়ে বানিয়ে নালিশ করছে আমার নামে। আমি কিচ্ছু করিনি, শুধু ছবিগুলো কিনতে চেয়েছিলাম। সব মিথ্যে কথা বলছে। ছবি? বুঝতে পারছেন না ডাক্তার। ওদের ছবি তোমার কি দরকার? সুভেনির, সবাইকে উপহার দিয়ে চমকে দিতে চেয়েছিলাম। ভাইকিং পোশাক, শিংওয়ালা হেলমেট আর নকল দাড়ি না থাকায় বয়স অনেক কম লাগছে ডনের। মিথ্যে কথা কি কি বলেছে? একটা শব্দও ঠিক মতো উচ্চারণ করতে পারলেন না প্রিন্সিপাল। আর কি, আমি ওদের পিছু লেগেছি, গোলমাল করেছি। বিশ্বাস করো চাচা, আমি কিছুই করিনি, শুধু ছবিগুলো চেয়েছি। যদি কিছু করেই না থাকবে, তাহলে কেন মনে হলো তোমার বিরুদ্ধে নালিশ করবে ওরা? লাল হয়ে গেল ডনের গাল। আমতা আমতা করতে লাগলো। ও ইয়ে, মানে ও বয়সী ছেলেগুলো তাই করে তো? জোরে নিঃশ্বাস ফেললেন ডাক্তার। কেন মিথ্যে কথা বলছো? ওরা কিচ্ছু বলেনি, নিজের দোষ নিজেই বের করে দিলে। বোকা হয়ে 3 গোয়েন্দার দিকে তাকালো ডন। ডেভিড বললেন অস্পষ্ট উচ্চারণে, এদেরকে তুমি। ঠোঁটের এক কোণ ঝুলে পড়েছে তার। চুপ করে থাকো, তোমার কথা এখন বোঝা যাবে না। হেসে ড্রিল মেশিন বের করলেন ডক্টর। দেখি, হাঁ করো। বলেই ফেলি স্যার, কিশোর বলল। খারাপ কাজ অনেকগুলোই করেছে আপনার ছেলে, হয়তো হয়তো বলছি এজন্যে। চেহারা চেনা যায়নি। কাল আমাদের ছবিগুলো সব চুরি হয়ে গেছে। পুরনো সাদা একটা পিকআপে করে রবিনের পিছু নিয়েছিল 2 জন লোক। ধাক্কা দিয়ে রবিনের সাইকেল খাদে ফেলে ছবিগুলো ছিনিয়ে নিয়ে গেছে। আমি কিচ্ছু করিনি, রেগে গেল ডন। ছবিগুলো তো তুমিই চেয়েছিলে, রবিন বলল। কেড়ে নেওয়ার হুমকিও দিয়েছিলে, মনে করিয়ে দিল কিশোর। আরো রেগে গেল ডন। মিথ্যে কথা, একদম মিথ্যে কথা। ছেলের দিকে তাকিয়ে অস্বস্তি ফুটছে ডাক্তারের চোখে, আর প্রিন্সিপালের চোখে ফুটছে ড্রিল মেশিনটার দিকে তাকিয়ে। ছেলের চোখে চোখে তাকালেন ইংমার। ডন, তুমি ছবিগুলো চেয়েছিলে, তুমিই বলেছ। ওরা কোথায় থাকে তাই জানি না, চেঁচিয়ে উঠল ডন। মুসা বলল, সেদিন ম্যারিনা থেকে আমাদেরকে অনুসরণ করে এসে থাকতে পারো, তাহলেই ঠিকানা জানা হয়ে যাবে। ছবিগুলো চাইলে আমি বলেছি, রবিন বলল। ওগুলো আমার বাবার পত্রিকার জন্য দরকার। বাবার নামও বোধহয় বলেছিলাম। ঠিকানা জোগাড় করে বাড়ি চিনে নেওয়া কিছুই না। কাল সকালে আমাদের বাড়ির সামনে ট্রাকে বসে নজর রাখছিল চোরেরা। অস্বস্তি বাড়ল ডাক্তারের, বাড়ছে প্রিন্সিপালেরও। ড্রিল মেশিনটা যত এগিয়ে আসছে মাথা পিছিয়ে নিচ্ছেন তিনি।
পিছাতে পিছাতে একেবারে ঠেকে গেল চেয়ারের সঙ্গে। আমি কিচ্ছু করিনি, জোর দিয়ে বলল ডন। কখন চুরি হয়েছে? তাকে জানালো রবিন। হেসে উঠল ডন। ওই সময় আমি রকে ছিলাম, বাবা সাক্ষী। মাথা ঝাঁকালেন ডাক্তার। হ্যাঁ, আমাদের সঙ্গেই ছিল। বেলা 11টায় দুজনে একসঙ্গে বেরিয়ে এসেছি দ্বীপ থেকে। তাতে কি? যুক্তি দেখালো মুসা। তার দুজন বন্ধুকে বলে রেখে যেতে পারে কাজটা করার জন্যে। দেখো, আমি কিন্তু বিশ্বাস করতে পারছি না, ডাক্তার বললেন। ড্রিলটা ধরে রেখেছেন প্রিন্সিপালের অপেক্ষমান মুখে। মনে হয় কিছু করেনি, কোনো মতে শব্দগুলো বের করলেন ডেভিড। এই সারাদিনই ধরে রাখবে না কিছু করবে? হয়তো আপনাদের কথাই ঠিক, শান্ত কণ্ঠে বলল কিশোর। ভাবলে ছিন চেহারা। সরি, অনেক বিরক্ত করলাম। রবিন আর মুসাকে ডাকলো। এসো, অন্য কোথাও গিয়ে চোর খুঁজি। ইলেকট্রিক ড্রিলের সুইচ অন করলেন ডাক্তার। রিসেপশনিস্টের ঘর থেকে বেরিয়ে কিশোরের মুখোমুখি হলো রবিন। এত সহজে ছাড়লে কেন? ছবিগুলো ও চুরি করেনি? মুসার প্রশ্ন। করতে পারে, জবাব দিল কিশোর। এখনো শিওর নই। আগে আমাদের জানতে হবে ছবিগুলো এত চাওয়ার কারণটা কি। নিশ্চয়ই এমন কিছু আছে যা আর কাউকে দেখতে দিতে চায় না সে, সেজন্যই ছিনিয়ে নিয়েছে। ঘড়ি দেখল কিশোর। 4টের বেশি বাজে। চলো রবিনদের বাড়ি যাই। আঙ্কেলের আসার সময় হয়েছে। যত তাড়াতাড়ি পারি ছবিগুলো দেখব। সাইকেলে চড়ল মুসা। চলো, প্রমাণ দরকার। তারপর ডনের থোতাটা ভাঙবো আমি। রাস্তায় যানবাহনের ভিড় তেমন নেই। সাইকেল চালিয়ে চলছে 3 গোয়েন্দা। মুসা সবার আগে, কিশোর মাঝখানে, আর রবিন রয়েছে সবার পেছনে। ইঞ্জিনের শব্দে হঠাৎ পেছনে তাকিয়ে বলে উঠল, এই দেখো দেখো। ফিরে তাকালো অন্য দুজনে। মোটর সাইকেলে করে আসছে ডন রাগনারসন। কাছাকাছি এসে চিবিয়ে চিবিয়ে বলল, আমার সাথে লাগতে এসেছ তো? করে রাস্তায় থুথু ফেলল সে। বোঝাবো মজা। মোটর সাইকেল দিয়ে ধাক্কা দিয়ে রবিনকে রাস্তার পাশে ঘাসের ওপর ফেলে দিল সে। জোরে চেঁচিয়ে উঠল, এক। সাঁ করে এগিয়ে গেল কিছু দূর, তারপর ঘুরল। মুখোমুখি হয়ে এগিয়ে আসতে লাগলো আবার। সাই করে সাইকেল ঘুরিয়ে ফেলল কিশোর। নেমে গেল পাশের জমিতে ইউক্যালিপটাস বনের ভেতরে। উঁচু নিচু জায়গায় নাচানাচি করলো কিছুক্ষণ সাইকেল, তারপর একটা গাছের গুঁড়িতে ঠোকর খেয়ে কাত হয়ে পড়ল। দুই! শোনা গেল ডনের চিৎকার। ভীষণ রেগে গেল মুসা। সাইকেল থামিয়ে সিটে বসে তাকালো ডনের দিকে। সরে গেছে ডন। মোটর সাইকেল ঘুরিয়ে আবার ফিরে আসার আগে সাইকেল থেকে নেমে পড়ল মুসা। ঠেলা দিয়ে সাইকেলটা ফেলে দিয়ে ঝট করে তুলে নিল পড়ে থাকা একটা মরা ডাল। ব্রেক কষল ডন। ভয়ঙ্কর হয়ে উঠেছে মুসার চোখ মুখ। নিগ্রো সে চেহারার দিকে তাকিয়ে দ্বিধা করল সে। জিজ্ঞেস করলো, ওটা দিয়ে কি করবে? কাছে এসেই দেখো না। এলো না ডন। ওখান থেকেই বলল, হেলে কচু করবে। ঠিক আছে, ছেড়ে দিলাম। দুটোকে ফেলেছি, তাতেই শিক্ষা হয়ে যাওয়া উচিত। আর লাগতে আসবে না আমার সঙ্গে। মোটর সাইকেল ঘুরিয়ে নিয়ে উল্টো দিকে রওনা হয়ে গেল ডন। ডালটা ফেলে দিয়ে রবিন আর কিশোরের দিকে ফিরল মুসা। কার সাহায্য লাগবে দেখল। রবিন উঠে পড়েছে, কিশোরও। একজন খোঁড়াচ্ছে, আরেকজন ময়লা ঝাড়ছে কাপড় থেকে। রেগে গেলে তোমার যা একখান চেহারা হয়, হাসতে হাসতে বলল কিশোর। জোরে জোরে নিঃশ্বাস ফেলছে ইউক্যালিপটাসের ভারী ওষুধি গন্ধ ফুসফুস থেকে বের করে দেওয়ার জন্যে। খামোখা ভূতকে ভয় পাও। ওই সময় ভূতই তোমাকে দেখলে বাপ বাপ করে পালাবে। কি করব? বেটা আমার মাথাটা গরম করে দিয়েছিল। রবিন, বেশি লেগেছে? না, তেমন না। সাইকেলটা তুলল রবিন। সামনের চাকার রিংটা সামান্য টাল খেয়েছে। বাড়ি যেতে পারবো? বাইকটাকেই যেন প্রশ্ন করলো সে। কয়েক মাসেও যাবে না এই গন্ধ। ইউক্যালিপটাসের যে পাতাগুলোর উপর পড়েছিল কিশোর বিরক্ত দৃষ্টিতে সেদিকে তাকালো। হাড়গোড়গুলো অবশ্য বেঁচেছে। চলো যাই, রবিনদের বাড়িতেই। সাইকেল চালিয়ে একটা ছেলে আসছে, সেদিকে তাকিয়ে থেমে গেল সে। পেপার বয়। সাইকেল ক্যারিয়ারে কাগজের বোঝা। এক হাতে হ্যান্ডেল ধরেছে, আরেক হাতে একটা কাগজ দোলাতে দোলাতে আসছে। কাছে আসতেই কাগজে একটা ছবি চোখে পড়ল রবিনের। ইশারায় থামতে বলল ছেলেটাকে। দেখি একটা কাগজ। এই যে! ছবিটা ভালো করে দেখে চেঁচিয়ে উঠল রবিন।
আব্বার লেখা, আমাদের তোলা ছবি। কাগজটা কিনে নিল কিশোর। বেশ কয়েকটা ছবি ছাপা হয়েছে। ভালো করে দেখে মাথা নাড়ল রবিন। না, কিছুই তো বুঝতে পারছি না। সাধারণ ছবি, পুরো দলটা লাফাচ্ছে, দৌড়াচ্ছে পাগলের মতো। কিছুই নেই, মুসা বলল। সিগাল আর সিলের ব্যাপারে আগ্রহী হলে অবশ্য আলাদা কথা। আশ্চর্য, সিলটাকে কিন্তু দেখিনি তখন। ছবি কিভাবে সবকিছু ধরে রাখে। হ্যাঁ, আমাদের চোখ এড়িয়ে গেলেও ক্যামেরার চোখ এড়ায় না, কিশোর বলল। আমরা শুধু যা দেখতে চাই তার দিকে তাকাই। ক্যামেরা একবারে সব দেখে, তবে এখানে কিছুই দেখতে পাচ্ছি না। রাগনারসন, পাথর, আকাশ আর সাগর ছাড়া কিছু নেই। এখানে আছে মাত্র কয়েকটা ছবি, রবিন বলল। অথচ আমি তুলেছি 48টা। ওগুলোর কোনোটাতে থাকতে পারে। চলো বাড়ি গিয়ে আগে সবগুলো দেখি। রবিনের সাইকেলের সামনের চাকাটা লাফাতে লাফাতে চলল। অসুবিধে হলেও চালানো যায়। এখনো মাঝে মাঝেই হাঁচি দিচ্ছে কিশোর, নাকে বালি ঢুকে যাওয়ার ফল। কাপড়ে লেগে রয়েছে ইউক্যালিপটাসের কড়া গন্ধ। বাড়ির কাছে পৌঁছে গেছে ওরা। মোড় নিয়ে ঢুকতে যাবে, এই সময় কানে এলো জোরালো কণ্ঠস্বর। এই, কি করো, সরো! ঝট করে ফিরে তাকালো রবিন। বাবা! রবিনদের বাড়িতে ঢুকেছে যে ড্রাইভওয়েটা, তার মাথায় গাড়ির গায়ে শরীর ঠেকিয়ে বাঁকা হয়ে দাঁড়িয়েছেন মিস্টার মিলফোর্ড। তার দুপাশে দাঁড়িয়ে মুখোশ পরা দুজন লোক। খাইছে! চিৎকার করে বলল মুসা। নিশ্চয়ই আবার ফটো ছিনতাই করতে এসেছে। সাইকেল ফেলে দৌড় দিল সে। পিছু নিল রবিন, সবার পেছনে কিশোর। কাঁধের ওপর দিয়ে তাকালো একটা লোক। দ্বিতীয় লোকটা তাকাতে হাত ঢুকিয়ে দিল গাড়ির ভেতরে। ড্রাইভিং সিটের পাশের সিট থেকে তুলে আনলো বড় একটা হলদেটে খাম। আরো কাছে পৌঁছে মুসা দেখলো বড় একটা ছুরি মিলফোর্ডের পেটে ঠেসে ধরে রেখেছে প্রথম লোকটা। সেজন্যই তিনি বাধা দিতে পারছেন না। খামটা হাতিয়ে নিয়ে দৌড় দিল লোক দুটো। গাছের সারির পাশে সাদা পিকআপটাকে দাঁড়িয়ে থাকতে দেখলো তিন গোয়েন্দা। ওরা এসেছে উল্টো দিক থেকে, তাই আগে গাড়িটা দেখতে পায়নি। চেঁচামেচি করে লোক ডাকতে শুরু করলো কিশোর আর রবিন। মুসা ছুটছে লোকগুলোর পেছনে, কিছুতেই ছবি নিয়ে পালাতে দেবে না। খুলে যেতে শুরু করলো পড়শিদের বাড়ির জানালাগুলো। যে লোকটা ছবি নিয়ে পালাচ্ছে তাকে সই করে ডাইভ দিল মুসা। কোমরের নিগ্রোর খুলির আঘাত সহ্য করতে পারল না লোকটা, পড়ে গেল। তার উপর পড়লো মুসা। ছুরিওয়ালা লোকটা দাঁড়ালো না, দৌড় দিয়ে গিয়ে উঠে পড়লো পিকআপে। অন্য লোকটাও মুসাকে ঝেড়ে ফেলে উঠে দাঁড়ালো, গাড়িতে গিয়ে উঠল। দুদিক থেকে ছুটে এলো কিশোর আর রবিন, কিন্তু একজনকেও ধরতে পারল না। স্টার্ট নিয়ে বেরিয়ে গেল গাড়িটা। গেল, হতাশ ভঙ্গিতে বলল কিশোর, হাঁপাচ্ছে। ছবিগুলো। হাসছে মুসা, হাতটা পেছন থেকে এনে দেখালো। হলদে খাম। এবার আর নিতে পারেনি। তার পিঠ চাপড়ে দিয়ে রবিন বলল, অনেক ধন্যবাদ মুসা। এগিয়ে এলেন মিলফোর্ড। ব্যাপারটা কি, এরকম করলো কেন? এটাই তো গতকাল তোমাকে বলতে চেয়েছি। ব্র্যাগনারসন রকে তোলা ছবিগুলো ছিনিয়ে নিতে চায়। গম্ভীর হয়ে মাথা ঝাঁকালেন মিলফোর্ড। সরি, এরকম একটা কাণ্ড না ঘটলে বিশ্বাসই করতাম না। কি হয়েছিল আঙ্কেল, জানতে চাইল কিশোর। খুলে বলবেন? বাড়ির কাছে এসে দেখি ট্রাকটা দাঁড়িয়ে আছে রাস্তা জুড়ে। ভেতরে ঢুকতে পারলাম না। গাড়ি থেকে নামলাম, ওখানে কে রেখেছে জিজ্ঞেস করার জন্যে। বলা নেই খাওয়া নেই, দুদিক থেকে এসে আমাকে কোণ ঠাসা করে ফেললো ওরা। একজনের হাতে ছুরি। জিজ্ঞেস করতে লাগলো খামটা কোথায় রেখেছে। আমি বলিনি, ওরাই দেখে ফেলেছে সিটের ওপর। খামের ওপরে ফটো লেখা রয়েছে তো বুঝে ফেললো। লাইসেন্স নম্বরটা নিয়েছো কেউ, জিজ্ঞেস করলো কিশোর। আমি পারিনি। না, মাথা নাড়ালো রবিন। তাড়াহুড়োয় মনে ছিল না। প্লেটের ওপর কাদা লেগেছিল, মুসা বলল। অতটা খেয়াল করিনি, তবে একটা জিনিস দেখেছি, একজনের বাঁ হাতে ট্যাটু দিয়ে মার্মি ডাকা। ভালো সূত্র, খুশি হলো কিশোর। বেরিয়ে এসেছে পড়শিরা। ওরা বেরোনোতেই থাকার সাহস পায়নি ডাকাতেরা পালিয়েছে। তাদেরকে জিজ্ঞেস করলো কিশোর ডাকাতদের ব্যাপারে তারা কিছু জানে কিনা, কিছু চোখে পড়েছে কিনা। পড়েনি কারই। যেটা সবাই দেখেছে, সবারই চোখে পড়েছে, তা হলো একজন আর একজনের চেয়ে কিছুটা লম্বা। দুজনের পরনে পুরনো জিন্স, ওয়ার্ক শার্ট আর ভারী বুট। মুখে স্কি মাস্ক। মুখোশের জন্য তাদের চেহারা দেখা যায়নি। স্বাস্থ্য বেশ ভালো মনে হলো, মিলফোর্ড বললেন। পেশি টেশি আছে। এক এক করে চলে গেল পড়শিরা। সাইকেলগুলো তুলে নিয়ে মিলফোর্ডকে অনুসরণ করলো তিন গোয়েন্দা। বাড়িতে ঢুকলো। কয়েক জায়গায় কেটে ছেড়ে গেছে মুসার।
অ্যান্টিসেপটিক আর তুলো এনে দিল রবিন। ততক্ষণে রান্নাঘর থেকে বেরিয়ে এসেছেন রবিনের আম্মা। তিনি মুসার আহত জায়গাগুলো ভালো করে ধুয়ে মুছে দিলেন। ছবিগুলো দেখা যাক এবার, কিশোর প্রস্তাব দিল, আবার কিছু ঘটার আগেই। লিভিং রুমের কফি টেবিলে ছবিগুলো ঢেলে দেওয়া হলো। মিলফোর্ডও এসে ঢুকলেন সেখানে। পুলিশকে ফোন করে এলাম, ছবিগুলো নিয়ে অন্য ঘরে চলে যাও। ঠিক, কিশোর বলল, নইলে পুলিশ আবার নিয়ে যেতে পারে, তার চেয়ে এই চলো হেডকোয়ার্টারে চলে যাই। ছবিগুলো খামে ভরে তাড়াতাড়ি বেরিয়ে এলো তিন গোয়েন্দা। পুলিশ আসার আগে কেটে পড়তে চায়। টাল খাওয়া চাকাটার কথা ভুলেই গিয়েছিল রবিন। চড়তে গিয়ে মনে পড়ল। সাইকেল রেখে এক দৌড়ে গিয়ে গ্যারেজে ঢুকলো। বাড়তি চাকা আছে, নিয়ে এলো সেটা। পুরনোটা খুঁড়ে ফেলে নতুনটা লাগাতে তাকে সাহায্য করলো মুসা। দুজন যখন কাজ করছে, কিশোর তখন গভীর চিন্তায় মগ্ন। ঘন ঘন চিমটি কাটছে নিচের ঠোঁটে। কি হলো জিজ্ঞেস করলো মুসা। একটা ব্যাপার মিলছে না, জবাব দিল কিশোর। মুখোশধারী লোক দুটো পত্রিকায় ছবি দেখার আগে নিশ্চয়ই বুঝতে পারেনি যে নেগেটিভগুলো বাদেও আরো ছবি আছে। ডন আমাদের সঙ্গে ছিল তার বাবার অফিসে, আমাদের আগেই সেটা জানার কথা নয় তার। তাহলে কি করে দোস্তদেরকে পাঠালো ছবি ছিনিয়ে নেয়ার জন্যে? না, তার পক্ষে সম্ভব নয়। চাপ দিয়ে চাকাটা জায়গা মতো ঢুকিয়ে দিল রবিন। আমরা যেটা কিনেছি সেটাই প্রথম সংস্করণ, এর আগে আর বেরোয়নি। আমাদেরকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে গিয়ে পত্রিকা দেখে দোস্তদের ফোন করে বাবার পেছনে লাগানোর মতো সময় তার হাতে ছিল না। কে করলো তাহলে? মুসার প্রশ্ন। ডন নয়, অন্য কেউ, জবাব দিল কিশোর। কে কিশোর? রবিন বুঝতে পারছে না। কার এত দরকার? মানে র্যাগনারসনদের সেলিব্রেশন নিয়ে কার এত মাথা ব্যথা? আমিও সে কথাটাই ভাবছি। নিচে ঠোঁটে চিমটি কাটলো কিশোর। ছবিগুলোই যেহেতু চাইছে, জবাব ওই ছবির মধ্যেই রয়েছে, দেখে বের করতে হবে। নাট টাইট দেয়া শেষ করলো মুসা। চলো তাহলে, রবিন বলল, ছবিগুলো দেখে ফেলি। পথে খুব সতর্ক রইল তিনজনই। আবার হামলা হওয়ার আশঙ্কায়। ইয়ার্ডে ঢুকতেই অফিস থেকে বেরিয়ে এলেন মেরি চাচি। বারান্দায় দাঁড়িয়ে চেঁচিয়ে ডাকলেন, এই কিশোর, এদিকে আয়, তোদের স্যার এসেছেন। কি করে এসেছিস স্কুলে? অফিস থেকে বেরিয়ে এলেন ডেভিড রাগনারসন, স্কুলের প্রিন্সিপাল। বললেন, মিসেস পাশা, যদি কিছু মনে না করেন, ছেলেদের সঙ্গে আমি একটু একা কথা বলতে চাই। নিশ্চয়ই নিশ্চয়ই। তা ছেলেগুলো সত্যি কিছু করেনি তো? স্কুলে কোনো অসুবিধা হবে না তো? না না, অন্য ব্যাপার। এতক্ষণে দুশ্চিন্তা দূর হলো যেন মেরি চাচির। হেসে চলে গেলেন আবার অফিসে। প্রিন্সিপালকে ব্যক্তিগত ওয়ার্কশপে নিয়ে এলো তিন গোয়েন্দা। পুরনো একটা সুইভেল চেয়ার এনে দিল বসার জন্য। বসলেন তিনি। সরি, তোমাদেরকে বোধহয় খবরে দিয়েছি। না স্যার, মুসা বলল, আমরা তো কিছু করিনি, ঘাবড়াবো কেন? ডনের কথা বলতে এসেছেন বুঝি? না, তবে কথাটা তোমাদের জানানো প্রয়োজন বোধ করলাম। তখন আলোচনা করে এসেছিলে তো, সেজন্যে। রকে অদ্ভুত ব্যাপার ঘটছে। কি? আগ্রহী হয়ে উঠল কিশোর। গত 2 রাত ধরে অদ্ভুত শব্দ শোনা যাচ্ছে। জানোয়ারের চিৎকার, অনেকটা নেকড়ের কিংবা কুকুরের ডাকের মতো। সেই সাথে খ্যাপা অট্টহাসি, যেন পাগল হয়ে হাসছে কেউ। দ্বীপে যত লোক ছিল সবাইকেই জিজ্ঞেস করেছি, ওরকম করে কেউই হাসেনি। তারপর দেখা গেছে ভূত। আর আজও আলো কোত্থেকে যে এলো কিছুই বোঝা যায়নি। কি মানে, কোন ধরনের ভূত? শঙ্কিত হয়ে উঠেছে মুসা। একজনকে দেখে মনে হলো ডুবে মরা মানুষ, সারা গায়ে শ্যাওলা। আরেকজন পুরনো আমলের জাহাজের ক্যাপ্টেন, লম্বা ঝুলওয়ালা কোট, পিতলের বোতাম, আটো পাজামা, সোনালি সুতোর কাজ করা নীল ক্যাপ, গোড়ালি ঢাকা বুট। প্রিন্সিপালের কথাটা শেষ করে দিল কিশোর। হাতে একটা পিতলের টেলিস্কোপ, ঠিক বললাম? তুমি জানলে কি করে? হ্যাঁ, হয়ে গেছেন ডেভিড। ভূতটাকে আমরাও দেখেছি।
ডন র্যাগনারসনের কটেজে আর কিছু ঘটেছে স্যার? মাথা ঝাঁকালেন প্রিন্সিপাল। হ্যাঁ, জিনিসপত্র চুরি যাচ্ছে। একটা টর্চ, একটা হান্টিং নাইফ, কয়েকটা কম্বল, একটা জ্যাকেট, একটা ক্যাম্প স্টোভ, বেশ কয়েকদিন খাবার আর বিয়ার ইতিমধ্যেই গায়েব। ভূতে নিশ্চয়ই এসব নিতে আসবে না, তবে ঘটনাগুলোর সম্পর্ক থাকতে পারে। ডন চুরি করেছে? রবিন জিজ্ঞেস করলো। হতে পারে, প্রিন্সিপাল বললেন। নিয়ে গিয়ে বিক্রি করে দিয়েছে। হয়তো ও চুরি করার সময় ছবি তুলেছিলে তোমরা, ছবিতে এসে গেছে, সেই ভয়ে নেগেটিভগুলো ছিনিয়ে নিয়েছে সে। এংমারের অফিস থেকে তোমরা চলে আসার পর কথাটা মনে হয়েছে আমার। আমাদেরকে বলতে এলেন কেন স্যার? জিজ্ঞেস করলো কিশোর। আজব শব্দ আর ভূত ছোটদেরকেই বেশি ভয় দেখায়, বড়দেরকেও অবশ্য ছাড়ে না। রকে রাত কাটাতে রাজি হচ্ছে না এখন অনেকেই। সেলিব্রেশনের মজাই নষ্ট করবে দেখা যাচ্ছে। তবে সেজন্য তোমাদেরকে বলছি না, বলছি ডনকে ঠেকানোর জন্যে। ও যদি এসব করে থাকে সেটা বন্ধ করা দরকার। গোয়েন্দা হিসেবে তোমাদের অনেক সুনাম, আমার কানেও এসেছে কথাটা। আরো খারাপ কিছু করে বসার আগে ডনকে থামাও, এটা আমার অনুরোধ। চুপ করে ভাবছে কিশোর। কি ভাবছো? ফি তাও দেব? না স্যার, এসব কাজের জন্য টাকা নেই না, আমরা শখে করি, আর আপনার কাছ থেকে নেওয়ার তো প্রশ্নই ওঠে না। খুশি হয়েই করব। আর একটু সময় দিতে পারবেন স্যার? রক থেকে তুলে আনা ছবিগুলো দেখবো এখন। এই যে হাতের খামটা দেখালো কিশোর, আপনিও দেখুন, হয়তো কিছু চোখে পড়বে আপনার। আমাদের চোখে এড়িয়ে যেতে পারে সেটা। বেশ, বের করো। লম্বা বেঞ্চে ছবিগুলো সাজিয়ে রাখা হলো, তারপর মন দিয়ে দেখতে শুরু করলো সবাই। এই জলদস্যুদের মধ্যে ডন কোনটা কি করে বুঝবো? নিজেকেই যেন প্রশ্ন করলো মুসা। সবগুলোই তো একরকম লাগছে আমার কাছে। ডেভিড বাতলে দিলেন। একমাত্র ডনের হেলমেটে নোজ গার্ড আছে, এই যে এটা। মোট 16টা ছবিতে ডন রয়েছে। কোথাও ভাঁড়ামি করছে, কোথাও লড়াই করছে চুমাসদের সঙ্গে, খাবার বহন করছে, ক্যামেরার দিকে তাকিয়ে চোখ টিপছে, সেলিব্রেশনের আরও নানা খেলায় অংশ নিচ্ছে। মোট কথা মাতিয়ে রেখেছে। দুটো ছবিতে শুধু ব্যতিক্রম। পরপর নেওয়া হয়েছে শটগুলো। রবিন দেখে বলল, চূড়ার কাছে বসে খাবার খাচ্ছে অনেকে, তাদের পেছনে রয়েছে ডন ছবি দুটোতে। একটাতে নিচু হয়ে কিছু তুলছে, কি তুলছে বোঝা যায় না। আরেকটাতে সোজা হয়েছে, বিস্মিত, হাতে কিছু ধরে রেখেছে। কি ব্যাপার? রবিনের জিজ্ঞাসা। একটা ব্যাপার শিওর, মুসা বলল। ওর দিকে ক্যামেরা ধরেছ, দেখে ফেলেছে সে। হ্যাঁ, একমত হলো কিশোর। ওর ছবি নিতে দেখেছে। কথা হলো, সবার পেছনে ওরকম ঝুঁকে কি করছিল? লুকাচ্ছিল কিছু, প্রিন্সিপালের মনে হলো। চোরাই মাল লুকাচ্ছিল? মুসার মনে হলো। নাকি তুলছিল? রবিনের মনে হলো। মাথা ঝাঁকালো কিশোর। এর যে কোনোটাই হতে পারে। রকে যেতে হবে আমাদেরকে। ভূতের ওপর কড়া নজর রাখার ব্যবস্থা করতে হবে। শব্দ কোথা থেকে আসে তাও জানার চেষ্টা করব। কে জিনিস চুরি করে, কেন করে, আর আমাদের তোলা ছবি কে কেন ছিনিয়ে নিতে চায়, সব জানতে হবে। অসুবিধে হবে না, প্রিন্সিপাল আশ্বাস দিলেন। আমরা তোমাদেরকে সাহায্য করতে পারবো। ভূতের ভয়ে যারা পালাবে না, রাতে থাকবে তারা। ডন দেখে ফেলবে না? মুসা বলল। সবকিছুর মূলে এসে হলে আমাদের সামনে কোনো রকম শয়তানি করবে না, ধরা পড়ে যাওয়ার ভয়ে। বুঝতে যাতে না পারে তার ব্যবস্থা আমি করব। দ্বীপে থাকলে বেশিরভাগ সময় ভাইকিং কিংবা চুমার সেজে থাকি আমরা। আমাদের কিছু বন্ধু আছে যাদেরকে ভালো মতো চেনে না আমাদের পরিবারের সবাই। তোমাদেরকে পোশাক দিয়ে দেব,
বলে দেব তোমরা আমার বন্ধু, আমাদের সাথে বসে ডিনার খাবে, রাত কাটাবে দ্বীপে, কেউ বাধা দেবে না। তাহলে তো স্যার খুবই ভালো হয়, কিশোর বলল। একটা কাজই বাকি রইল এখন, আমাদের গার্ডিয়ানদের অনুমতি নেওয়া। তার জন্য অবশ্য অসুবিধে হবে না, বলেই রাজি হয়ে যাবেন। বিশেষ করে আপনার কথা বললে। আজ রাতে রকে কাটাবো আমরা। টর্চ, ওয়াকি টকি আর স্লিপিং ব্যাগ নিয়ে ডকে দেখা করব আপনার সঙ্গে এই ঘন্টাখানেকের মধ্যে। ঠিক আছে, আমি অপেক্ষা করব। ছোট খাঁড়ির অন্ধকার পানিতে এসে থামল মোটরবোট। আগুনের বিশাল কুণ্ড আর উজ্জ্বল চাঁদ আলো ছড়িয়ে দিয়েছে বালির সৈকতে আর পাথরের ওপর। আগুনের পাশ দিয়ে হাঁটাচলা করছে মানুষ, অদ্ভুত ছায়া পড়ছে বালিতে, মনে হচ্ছে যেন ভেসে বেড়াচ্ছে তারা। আগুনের আভা একেবারে পানির কিনারে এসে পড়েছে। তীরে নামতে সুবিধে করে দিল ডেভিড র্যাগনারসন আর গোয়েন্দাদেরকে। বোটটাকে টেনে ডাঙায় তুলতে প্রিন্সিপালকে সাহায্য করল মুসা। শেষ হচ্ছে পুরনো ভূত এর দ্বিতীয় পর্ব। পরবর্তী পর্ব শুনতে এবং নতুন নতুন আরো গল্প শুনতে সাথে থাকুন গল্প বাই ঘাসফড়িং এর। ধন্যবাদ।